আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেপিপি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি সহকারী শিক্ষক শাহনাজ শারমিন সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ক অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়ার কিছু অংশ নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের রেচন প্রক্রিয়ার নেফ্রনের গঠন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের এর পরের অংশটুকু আলোচনা করছি। আশা করি তোমরা সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের রেচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম এবং মানব রেচনতন্ত্রের একটা চিত্র দেখিয়েছিলাম। আশা করি তোমরা এই চিত্রটা ভালো করে শিখেছ এবং আমি তোমাদের বৃক্কের যে গঠনটা আছে, বৃক্ষের লম্বচ্ছেদ নিয়ে আলোচনা করেছি। আশা করি এই চিত্রটাও তোমরা খুব ভালো করে শিখেছ এবং বৃক্কের একক নেফ্রন, এই নেফ্রনের গঠনটা তোমরা শিখেছ। গত ক্লাসে এটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই আসলে কোনো সমস্যা নেই। তাহলে আজ আমি তোমাদের বৃক্কের কাজে চলে যাচ্ছি। এখানে বৃক্কের যে নেফ্রন আছে একক, দেখা যাচ্ছে কি যে একটি নেফ্রন, এই নেফ্রনটা কি করছে, আমাদের ছাঁকনি যন্ত্র হিসেবে কাজ করছে। আমরা জানি যে বৃক্ক ছাঁকনি যন্ত্র হিসেবে কাজ করে, আর তার যে একক রয়েছে নেফ্রন, এটি আসলে সে মূল কাজটি করে থাকে। তাহলে এখন চলো আমরা বৃক্কের কাজ নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, ভালো করে খেয়াল করো, 183 নম্বর পৃষ্ঠায় তোমাদের নেফ্রনের কার্যাবলী সম্পর্কে দেয়া আছে চিত্রসহ। শিক্ষার্থীরা, আমরা নেফ্রনের গঠনে দেখেছিলাম এফারেন্ট ধমনী গ্লোমেরুলাসের ভিতরে প্রবেশ করে, কতগুলো রক্তজালকের সৃষ্টি করে এবং সেখান থেকে এফারেন্ট ধমনী হিসেবে বের হয়ে যায়। নেফ্রন যখন তার কাজ সম্পূর্ণভাবে করে, তখন দেখা যায় যে ইউরিয়া ও অন্যান্য বর্জ্য পদার্থ নিয়ে ধমনীতে রক্তের প্রবেশ ঘটে এফারেন্ট ধমনী, এবং সেখানে কিছু রক্ত জালিকার সৃষ্টি করে। এখানে খেয়াল করো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের বোমেন্স ক্যাপসুল। এই বোমেন্স ক্যাপসুলের ভিতরে, এই যে বোমেন্স ক্যাপসুল আছে পেয়ালে আকৃতি, তার ভিতরে রয়েছে গ্লোমেরুলাস, অর্থাৎ এই ধমনীর ভিতরে প্রবেশ করে কতগুলো রক্ত জালকের সৃষ্টি করে এখানে গ্লোমেরুলাস তৈরি করেছে। এবং এখানে দেখা যায় যে বোমেন্স ক্যাপসুলের ভিতরে এই যে গ্লোমেরুলাস রয়েছে, এর ভিতরে আসলে এই ভিতরটাই আসলে ছাঁকনি যন্ত্র হিসেবে কাজ করছে, অর্থাৎ আলট্রা ফিল্ট্রেট যে কাজটা করছে সেটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেট। এরপর আমরা দেখতে পাচ্ছি যে গ্লোমেরুলাসের নিচে যে পেয়ালাকৃতির বোমেন্স ক্যাপসুল রয়েছে, সেখানে আমাদের কি কাজ হচ্ছে খেয়াল করো, রক্ত থেকে ইউরিয়া, পানি, গ্লুকোজ ও খনিজ লবণ বৃক্ক নালিকায় প্রবেশ করছে। এই বৃক্ক নালিকার ভিতরে রক্ত থেকে ইউরিয়া, পানি, গ্লুকোজ ও খনিজ লবণ বৃক্ক নালিকায় প্রবেশ করছে। তাহলে গ্লোমেরুলাসের প্রথম অংশটি হচ্ছে আমরা জানি যে একটি নেফ্রনের অর্থাৎ ইউরিনিফেরাস নালিকার দুইটা অংশ, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবুল। ইউরিনিফেরাস নালিকার দুটি অংশের মধ্যে নেফ্রন যে একটা অংশ রয়েছে, সেই অংশের আবার দুটো অংশ রয়েছে, সেটা হচ্ছে একটা রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবুল। তাহলে রেনাল কর্পাসলে রয়েছে আমাদের গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল। এই হলো গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল। আর এছাড়া রেনাল টিউবুলে যেটা রয়েছে, এখানে রয়েছে কিছু প্রান্তীয় নালিকা, প্রান্তীয় প্যাঁচানো নালিকা। প্রথম অংশটা রয়েছে সেটার নাম হচ্ছে নিকটবর্তী প্রান্তীয় প্যাঁচানো নালিকা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রক্ত থেকে ইউরিয়া, পানি, গ্লুকোজ, খনিজ লবণ বৃক্ক নালিকায় প্রবেশ করছে। এরপরে দেখা যাচ্ছে প্রথম যে অংশটুকু আছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা, এই হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা। এখানে কীভাবে কাজ হচ্ছে, গ্লুকোজ ও প্রয়োজনীয় খনিজ লবণের আবার রক্তে প্রত্যাবর্তন করছে। তাহলে এই কাজটুকু হচ্ছে আমাদের নিকটবর্তী প্যাঁচানো নালিকায়। এরপরে রয়েছে আমাদের হেনরির লুপ। রেনাল টিউবুলের আরেকটি অংশ, সেটা হচ্ছে হেনরির লুপ। এই ইউ আকৃতির যে অংশটা রয়েছে চিকন, এটা হচ্ছে হেনরির লুপ।
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃক্কনালিকা থেকে রক্তে প্রয়োজনীয় পানির প্রত্যাবর্তন হচ্ছে। আবার খেয়াল করো শিক্ষার্থীরা, এই হেনরির লুপের মধ্যে বৃক্কনালিকা থেকে রক্তে প্রয়োজনীয় পানির প্রত্যাবর্তন হচ্ছে। শিক্ষার্থীরা, রেনাল টিউবুলের শেষের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে প্রান্তীয় পেঁচানো নালিকা। এর সাথে আমরা নীল রঙের একটি শিরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে ইউরিয়া মুক্ত হয়ে পরিশোধিত রক্ত শিরায় প্রত্যাবর্তন করছে। ভালো করে খেয়াল করো, এরপর দেখা যাচ্ছে যে পরিশোধিত হওয়ার পর ইউরিয়া মুক্ত পরিশোধিত রক্ত শিরায় প্রত্যাবর্তন করছে। আমাদের এই যে রেনাল টিউবুলে প্রান্তীয় পেঁচানো নালিকা রয়েছে, এখানে কিন্তু যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে বৃক্কনালিকা থেকে রক্তে প্রয়োজনীয় উপকরণের সর্বশেষ শোষণ ও নিঃসরণ হচ্ছে। এতক্ষণ রক্তে প্রয়োজন উপাদানের যে শোষণ এবং নিঃসরণ হয়ে এসেছে অংশগুলোতে, এখানে সর্বশেষ শোষণ এবং নিঃসরণ হচ্ছে এই প্রান্তীয় পেঁচানো নালিকায়। এরপরে দেখা যায় ইউরিয়া মুক্ত হয়ে পরিশোধিত রক্ত শিরায় প্রত্যাবর্তন করে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে সংগ্রাহক নালিকা। প্রান্তীয় পেঁচানো নালীটা পরে সংগ্রাহক নালিকার সাথে এসে সংযুক্ত হয়েছে। বৃক্কনালিকায় সংগ্রহ নালিকা থেকে মূল নালিকায় গমন করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃক্কনালিকা আর সংগ্রাহক নালিকা থেকে মূল নালিকায় গমন করছে। খেয়াল করে শিক্ষার্থীরা, এই যে সংগ্রাহক নালিকা রয়েছে, এই নালিকাটি বৃক্কের পেলভিসে উন্মুক্ত হচ্ছে এই সংগ্রাহক নালিকাটি। এরপর দেখা যায় যে সেটি আবার ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে এসে জমা হয়। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আলট্রাফিল্ট্রেট একটি শব্দ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্লোমেরুলাস রয়েছে, গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপন্ন করে। আর এই তরলটাকে বলা হচ্ছে আলট্রাফিল্ট্রেট। এই আলট্রাফিল্ট্রেটটা আবার কি করছে, এই রেনাল টিউবুল, আমরা আগে বলেছি রেনাল টিউবুলে যে তিনটা অংশ রয়েছিল, প্রান্তীয় পেঁচানো নালিকা, হেনরির লুপ এবং প্রান্তীয় পেঁচানো নালিকা। এই আলট্রাফিল্ট্রেট কি করছে, এই রেনাল টিউবুলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় কয়েক দফা শোষণ এবং নিঃসরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। খেয়াল করো, এই শোষণ এবং নিঃসরণ প্রক্রিয়াগুলো তোমাদের আমি আরেকবারও বলেছি যে প্রথম অংশে যেটা প্রান্তীয় পেঁচানো নালিকা রয়েছে, সেখানে রক্ত থেকে ইউরিয়া, পানি, গ্লুকোজ এবং খনিজ লবণ বৃক্কনালিকায় প্রবেশ করছে। এরপর দেখা যাচ্ছে যে গ্লুকোজ ও প্রয়োজনীয় খনিজ লবণের আবার রক্তে প্রত্যাবর্তন করছে। এবং এখান থেকে দেখা যাচ্ছে বৃক্কনালিকা থেকে রক্ত প্রয়োজনীয় পানির প্রত্যাবর্তন করছে কোন অংশে, হেনরির লুপের মাধ্যমে, অর্থাৎ এই রেনাল টিউবুলেরই একটি অংশ এর মাধ্যমে। এরপর দেখা যায় যে এই যে কয়েক দফা শোষণ এবং নিঃসরণ হচ্ছে, এই প্রক্রিয়ার শেষে যে তরলটা পাওয়া যাবে আসলে সেটি হচ্ছে মূত্রে সংগ্রহ নালিকার মধ্য দিয়ে এটা বৃক্কের পেলভিস উন্মুক্ত হয়ে তারপর সেটা আমাদের ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে এসে জমা হবে। খেয়াল করো শিক্ষার্থীরা, কি বলা হয়েছে, এই আলট্রাফিল্ট্রেট যেটা রয়েছে যে তরল পদার্থটা, সেই পদার্থটা এই রেনাল টিউবুলের মধ্যে কয়েক দফায় শোষণ এবং নিঃসরণ হচ্ছে। এরপরে সর্বশেষে যে তরল পদার্থটা পাওয়া যাবে সেটাই এই সংগ্রহ নালিকার মাধ্যমে আমাদের মূত্রথলিতে অর্থাৎ রেনাল টিউবুলে সংগ্রহ নালিকার মাধ্যমে পেলভিসে উন্মুক্ত হয়ে এরপর দেখা যাবে যে সেটা ইউরেটারের মাধ্যমে বৃক্কের মূত্রথলিতে এসে জমা হয়। আমরা এর আগে বৃক্কের গঠনটা তোমাদের দেখিয়েছি, সেখানে আমরা ইউরেটার, মূত্রথলি এগুলো চিনেছি, সে কোথায় অবস্থিত সেগুলো বৃক্কের গঠনই পেয়েছি। তাহলে সেই মূত্রথলিতে এসে মূত্রটা জমা হয়। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা বৃক্কের মূল কাজে ফিরে যাই। দেখা যায় যে একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে। মূত্রে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি নাইট্রোজেন ঘটিত পদার্থ রয়েছে। আমরা এই অংশটুকু গত ক্লাসেই বলেছি তোমাদের। এছাড়া দেখা যায় এগুলো মানবদেহের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বজ্র পদার্থ মূত্রের মাধ্যমে অপসারণে বৃক্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীরা, বৃক্ক বা কিডনির ভিতরে নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগতভাবে এই মূত্রটাকে উৎপন্ন করে। তাহলে বৃক্কের কাজে আমরা দেখতে পাচ্ছি যে বৃক্ক বা কিডনির ভেতরের নেফ্রন একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগতভাবে মূত্র উৎপন্ন করে এবং উৎপন্ন মূত্র সংগ্রাহক
নালিকার মাধ্যমে বৃক্কের পেলভিসে পৌঁছায় এবং পেলভিস থেকে ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশ বেয়ে ইউরেটারে প্রবেশ করে। ইউরেটার থেকে মূত্রথলিতে আসে এবং সাময়িকভাবে সেখানে জমা হয়। এরপরে প্রয়োজন অনুসারে সেটা দেহ থেকে বেরিয়ে যায়। এই ছিল আমাদের বৃক্কের কাজ। শিক্ষার্থীরা, এখন আমরা একটু জানবো যে অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা। আসলে দেখা যায় যে যাবতীয় শারীরবৃত্তিক কাজ সম্পাদনের জন্য মানবদেহে পরিমিত পানি থাকাটা খুবই অপরিহার্য। আর মূলত মূত্রের মাধ্যমে সবচেয়ে বেশি পানি দেহ থেকে বেরিয়ে যায়। দেহের এই পানি সাম্য নিয়ন্ত্রণে বৃক্ক প্রধান ভূমিকা পালন করে। বৃক্ক নেফ্রনের মাধ্যমেই পুনঃশোষণ প্রক্রিয়ায় দেহে পানির সমতা বজায় রাখে এবং দেখা যায় যে গ্লোমেরুলাসের যে রেচন পদার্থ, পান এবং অন্যান্য তরল পদার্থ পরিস্রুত হয়। বৃক্ক অকার্যকর হয়ে গেলে দেহে পানি জমতে থাকে। সেক্ষেত্রে খেয়াল করো, তাহলে অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ককলা এবং রক্তের মধ্যে রেচনতন্ত্রের মাধ্যমে পানির ও লবণের সাম্যাবস্থা নিয়ন্ত্রণে অসমো রেগুলেশনে ভূমিকা রাখে। লবণের সাম্যাবস্থা নিয়ন্ত্রণে অর্থাৎ অসমো রেগুলেশনে ভূমিকা রাখছে কে? এই বৃক্ক। শিক্ষার্থীরা, বৃক্ক আমাদের অসমো রেগুলেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেখা যায় যে এর আগে আমি বলেছি বৃক্ক অকার্যকর হয়ে গেলে দেহে পানি জমতে থাকে, চোখ মুখ সহ সারা শরীর ফুলে যেতে পারে, এমনকি উচ্চ রক্তচাপও সৃষ্টি হতে পারে। এগুলো প্রকৃতপক্ষে অসমো রেগুলেশন জনিত ত্রুটির লক্ষণ। আমরা এখন খেয়াল করি বৃক্কের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এর মধ্যে দুটি রয়েছে, একটি হচ্ছে বৃক্কে পাথর আর একটি হচ্ছে বৃক্ক বিকল হয়ে যাওয়া। শিক্ষার্থীরা, আমরা এখন বৃক্কে পাথর এটি নিয়ে একটু আলোচনা করব যে কীভাবে এই পাথরটি হচ্ছে। নানা রকম রোগের কারণে বৃক্ক বা কিডনির স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটে। এছাড়াও দেখা যায় যে কিডনি প্রদাহ, প্রস্রাবের সময় কিডনিতে পাথর হওয়া এর মাঝে উল্লেখযোগ্য। কিডনির রোগের লক্ষণগুলো হলো শরীর ফুলে যাওয়া, প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন বা প্রোটিন যাওয়া, রক্ত মিশ্রিত প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া করা, ঘন ঘন প্রস্রাব হওয়া বা ক্ষেত্র বিশেষে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া। আর এছাড়া দেখা যায় মানুষের কিডনিতে ছোট আকারের পাথর জাতীয় পদার্থের সৃষ্টি বৃক্ক বা কিডনির পাথর হিসেবে পরিচিত। অর্থাৎ মানুষের কিডনিতে কিছু ছোটো ছোটো পাথর দেখা যায়, পদার্থের সৃষ্টি হয়, কিছু পাথর জাতীয় পদার্থের সৃষ্টি হয়, এটিকে আসলে পাথর বলে। কিডনিতে পাথর সবারই হতে পারে, তবে দেখা গেছে যে মেয়েদের থেকে পুরুষের পাথর হওয়ার আশঙ্কাটা বেশি থাকে। অতিরিক্ত শারীরিক ওজন, কিডনির সংক্রমণ, কম পানি পান করা ইত্যাদি বৃক্ক বা কিডনিতে পাথর হওয়ার কারণ হতে পারে। শিক্ষার্থীরা আবার ভালো করে খেয়াল করো, অতিরিক্ত শারীরিক ওজন, কিডনির সংক্রমণ, কম পানি পান করা ইত্যাদি বৃক্ক বা কিডনিতে পাথর হওয়ার কারণ হতে পারে। প্রাথমিকভাবে, তাহলে এখন আসো, যদি এই পাথরটা হয় তাহলে কিভাবে প্রাথমিকভাবে আমরা চিকিৎসা করতে পারি। প্রাথমিকভাবে বৃক্কে পাথর হলে তেমন সমস্যা ধরা পড়ে না। সমস্যা হয় যখন পাথর প্রস্রাব নালীতে চলে আসে এবং প্রস্রাবে বাধা দেয়। উপসর্গ হিসেবে কোমরের পিছনে ব্যথা হতে পারে, অনেকের প্রস্রাবের সাথে রক্ত বের হয়, অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বর আসে। বৃক্কের পাথরের চিকিৎসা নির্ভর করে পাথরের আকার ও অবস্থানের উপর। সাধারণত অধিক পানি গ্রহণ এবং ওষুধ সেবনে পাথর অপসারণ করা যায়। তবে আধুনিক পদ্ধতিতে, শিক্ষার্থীরা খেয়াল করো, আমি আগেও বলেছি যে সাধারণত অধিক পানি গ্রহণ এবং ওষুধ সেবনের মাধ্যমে পাথরটা অপসারণ করা যায়। তবে আধুনিক কিছু পদ্ধতি বের হয়েছে, সেই পদ্ধতিতে রয়েছে ইউরেটারোস্কোপিক। আবারও বলছি শব্দটা খেয়াল করো, ইউরেটারোস্কোপিক কিংবা আলট্রাসনিক লিথোট্রিপসি অথবা বৃক্কের অস্ত্রোপচার করে পাথর অপসারণ করা যায়। শব্দগুলি আমি আবার বলছি, আধুনিক পদ্ধতিতে যেটা বের হয়েছে সেটাকে আমরা বলছি যে ইউরেটারোস্কোপিক কিংবা আলট্রাসনিক লিথোট্রিপসি অথবা বৃক্কের অস্ত্রোপচার করে এই পাথরটাকে অপসারণ করা যায়। শিক্ষার্থীরা এখন আসো, বৃক্ক কীভাবে বিকল হয়ে যায়। নেফ্রাইটিস, ডায়াবেটিস,
উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর ইত্যাদি কারণে কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যায়। দেখা গেছে যে আকস্মিক কিডনি অকেজো বা বিকল হওয়ার কারণগুলো হলো কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, মারাত্মক ডায়রিয়া, অতিরিক্ত রক্তক্ষরণ। এই কারণগুলোর কারণে অনেক সময় বৃক্ক অকেজো হয়ে যায় বা বিকল হয়ে যায়। কিডনি বিকল হলে মূত্রের পরিমাণ কমে যাবে আর রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে। তখন রক্তের বজ্র দ্রব্যাদি অপসারণের জন্য নির্দিষ্ট সময় পরপর রোগীকে ডায়ালাইসিস করা হয়। খেয়াল করে শিক্ষার্থীরা, আমরা এখন তোমাদের এই ডায়ালাইসিস কী এবং এটা কিভাবে করতে হয় এই নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আগে বলা হচ্ছে বৃক্ক সম্পূর্ণ অকেজো হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম ডায়ালাইসিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো ডায়ালাইসিস কী। অর্থাৎ বৃক্ক যখন সম্পূর্ণ অকেজো হয়ে যাবে তখন বৈজ্ঞানিক পদ্ধতিতে এই রক্তটাকে পরিশোধিত করা হয়, আর এর নামই হচ্ছে ডায়ালাইসিস। এখানে তোমাদেরকে একটা ডায়ালাইসিস মেশিন দেখানো হয়েছে। খুব ভালো করে আগে ডায়ালাইসিস মেশিনের গঠনটা খেয়াল করো। দেখা যাচ্ছে যে বৃক্ক যখন সম্পূর্ণ অকেজো হয়ে যায় তখন এই ডায়ালাইসিসের মাধ্যমে রক্তটা পরিশোধিত করা হয় এবং এটা করা হচ্ছে এই ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে। প্রথমে খেয়াল করে এই মেশিনের ডায়ালাইসিস টিউবটির এক প্রান্ত, এই যে আমাদের ডায়ালাইসিস যে মেশিনটা আছে এই মেশিনের ডায়ালাইসিস টিউবটির একটা প্রান্ত রোগীর হাতের কবজির ধমনির সাথে এখানে এই লাল রঙের যে নালীটা রয়েছে এটা হচ্ছে ধমনী। তাহলে এই মেশিনের টিউবটির এক প্রান্ত রোগীর হাতের যে কবজি আছে এই কবজি ধমনির সাথে এবং অন্য আরেকটা প্রান্ত রয়েছে, এটি হচ্ছে একটা প্রান্ত আর এটা হচ্ছে আরেকটি প্রান্ত। এই আরেকটি প্রান্ত কবজির শিরার সাথে, নীল রঙের যে নালীটা রয়েছে এটাকে বলা হচ্ছে শিরা, এই নীল রঙের নালীর সাথে অর্থাৎ শিরার সাথে, তোমাদেরকে আমি এটা বোঝার জন্য একটু নীল করে দিয়েছি, তাহলে এই শিরার সাথে অন্য প্রান্তটি সংযুক্ত করে দেওয়া হচ্ছে অর্থাৎ সংযোজন করা হয়। আর এই হচ্ছে পুরো টিউবটা, এই টিউবের এই হচ্ছে একটি অংশ আর এটি হচ্ছে অন্য আরেকটি প্রান্ত যেটা একটা ধমনির সাথে আর একটা শিরার সাথে সংযোজিত হয়েছে। শিক্ষার্থীরা খেয়াল করো, এই মেশিনটি কিভাবে কাজ করবে তার আগে আমরা জেনে নেই। এই যে টিউবটি রয়েছে এই টিউবটি একটি তরলের মধ্যে ডুবানো থাকে। এই টিউবটি যে বক্স আকারের একটা অংশের মধ্যে রয়েছে এর মধ্যে একটি বিশেষ ধরনের তরল রয়েছে যার গঠন রক্তের প্লাজমার অনুরূপ হয়। আমাদের যে রক্তের যে গঠনটা আছে প্লাজমা, সেই প্লাজমার অনুরূপ হচ্ছে এর মধ্যে এই টিউবটি ডুবানো অবস্থায় রয়েছে। এবং এই যে প্রাচীরটা রয়েছে এই প্রাচীর হচ্ছে আংশিক বৈষম্যভেদ্য প্রাচীর বিশিষ্ট ডায়ালাইসিস টিউব এবং এর প্রাচীরটা হচ্ছে আংশিক বৈষম্যভেদ্য প্রাচীর। তাহলে এখন আসো দেখি আমরা এই ডায়ালাইসিস মেশিনটি কিভাবে কাজ করছে। দেখা যাচ্ছে যে আমরা যখন এই টিউবটির একটি প্রান্ত ধমনির সাথে এবং একটি প্রান্ত শিরার সাথে সংযোজিত করলাম তখন ডায়ালাইসিস মেশিন থেকে রক্ত শিরায় প্রবেশ করছে। এটি অবশ্য শেষের অংশ। প্রথমে ডায়ালাইসিস মেশিনটি যে কাজটা করে থাকে সেখানে দেখা যাচ্ছে যে এই যে ধমনী আছে এই ধমনী থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবেশ করানো হয়। প্রথমে ধমনী থেকে রক্তটাকে ডায়ালাইসিস টিউবের মধ্যে প্রবেশ করানো হয় এবং এর প্রাচীর যেহেতু আংশিক বৈষম্যভেদ্য হওয়ায় বিভিন্ন ধরনের ইউরিক অ্যাসিড এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ সেটা বেরিয়ে আসে এবং এই যখন রক্তটা এর মধ্যে প্রবেশ করানো হচ্ছে তখন অন্যান্য দূষিত পদার্থগুলো এই টিউবের ভিতরে যে প্লাজমাটা রয়েছে, যে তরল পদার্থটা রয়েছে এর মধ্যে বেরিয়ে আসছে, প্রবেশ করছে। এই টিউব থেকে বের হয়ে তারা এই প্লাজমার মধ্যেই প্রবেশ করে এবং দেখা যাচ্ছে যে পরিশোধিত রক্ত তখন এই ভিতর দিয়ে যখন প্লাজমা যখন ইউরিক অ্যাসিড বিভিন্ন ধরনের দূষিত পদার্থগুলো তরলের মধ্যে প্রবেশ করলো তখন রক্তটা পরিশোধিত হচ্ছে। তখন এই পরিশোধিত রক্ত রোগীর দেহের শিরার মধ্য দিয়ে তখন দেখা যাবে যে এটা এই পুরো টিউবটা পার হয়ে
রোগীর দেহের শিরার মধ্য দিয়ে দেহের ভিতরে পুনরায় প্রবেশ করানো হয়। অর্থাৎ ধমনীর মাধ্যমে রক্তটা টিউবে প্রবেশ করানোর পর সেখান থেকে দূষিত পদার্থগুলো বের হয়ে যাওয়ার পরে পরিশোধিত রক্তটা আবার শিরার মধ্য দিয়ে দেহের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এভাবে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থ বাইরে নিষ্কাশিত হয়। এখন আসো আমরা প্রতিস্থাপন নিয়ে আলোচনা করি। যখন কোনো ব্যক্তির কিডনি বিকল বা অকেজো হয়ে পড়ে তখন কোনো সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে প্রতিস্থাপন করা যায়, তাকে কিডনি সংযোজন বলে। অর্থাৎ একজন ব্যক্তির কিডনি আরেকজনের ব্যক্তির দেহে প্রবেশ করিয়ে আমরা এই কিডনি সংযোজন করে থাকি। শিক্ষার্থীরা, এই কিডনি সংযোজন দুইভাবে করা যায়। কোনো নিকট আত্মীয়ের কিডনি অথবা কোনো মৃত ব্যক্তির কিডনি রোগীর দেহে প্রতিস্থাপন করা যায়। নিকট আত্মীয় বলতে সাধারণত বাবা মা, ভাই বোন, মামা খালাকে বোঝায়। আর মৃত ব্যক্তি বলতে ব্রেন ডেড মানুষকে বোঝায়, যার আর কখনোই জ্ঞান ফিরবে না। এই ধরনের ব্যক্তির কিডনিটা আমরা প্রতিস্থাপন করতে পারি। কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিমভাবে জীবিত রাখা হয়েছে বা মরণোত্তর চক্ষুদানের মতো মরণোত্তর বৃক্কদানের মাধ্যমেও দেখা গেছে একজন কিডনি বিকল রোগীর জীবন বাঁচানোর সম্ভবপর হতে পারে। আর এই মরণোত্তর সুস্থ কিডনি দানে মানবজাতির অনেক উপকার হয়ে থাকে। শিক্ষার্থীরা, সাধারণত কিছু আইনগত কারণে, জটিলতার কারণে রক্তের সম্পর্ক না থাকলে রোগীকে কিডনি দান করা যায় না। এজন্য অনেক সময় রোগী জরুরি কিডনি প্রতিস্থাপন থেকে বঞ্চিত হয়। এর জন্য দেখা যায় যে একটি কিডনি কার্যক্রম থাকলে সেটি দিয়ে জীবন রক্ষা করা সম্ভব। তাই একটা সুস্থ কিডনি প্রতিস্থাপন করে রোগীর চিকিৎসা করা যায়। তবে দেখতে হবে যে টিস্যু ম্যাচ করে কিনা। পিতামাতা, ভাই বোন এবং নিকট আত্মীয়ের কিডনির টিস্যু ম্যাচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই কারণে দেখা যায় যখন কিডনিটা প্রতিস্থাপন করা হয় তখন নিকট আত্মীয়ের কিডনিটাই বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে। শিক্ষার্থীরা, আশা করছি আজ তোমাদের বৃক্কের কাজ এবং ডায়ালাইসিস যে পদ্ধতিটা দেখিয়েছি এটা তোমরা বুঝতে পেরেছো। এই অধ্যায়টি খুব ভালো করে পড়বে, অবজেক্টিভগুলো বাসায় খুব ভালো করে চর্চা করবে, তাহলে দেখবে যে, এবং এই চর্চা করার জন্য তোমাদেরকে বইয়ের ভিতরের অংশগুলো খুব ভালো করে পড়তে হবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।